এটা কি লেখা ছিল? আচ্ছা, সাবজেক্ট লাইফ সায়েন্স বয়েজ। আচ্ছা, তোদের যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে জীবন সংগঠনের স্তর। ফার্স্ট টপিকটা কি ছিল? ফার্স্ট টপিকটা হচ্ছে অরিজিন অফ লাইফ ছিল, ট্যাক্সোনমি, এই কাজগুলো ছিল। তো জীবন সংগঠনের স্তরে কি পড়তে হবে? বায়োমলিকুলস, ঠিক আছে? এবং এই বায়োমলিকুলস যেগুলো আছে, বায়োমলিকুলস বলতে কি বোঝো? কেউ পারবি? বা জৈব রাসায়নিক। জৈব রাসায়নিক বলতে কি বোঝায়? পারবি? জৈব রাসায়নিক হচ্ছে যে সমস্ত রাসায়নিক, মানে জীব যে সমস্ত রাসায়নিক তৈরি করে সেগুলো হচ্ছে জৈব রাসায়নিক। এবং এইগুলো দুটো ভাগ আছে, কি কি? একটা হচ্ছে অজৈব আর একটা হচ্ছে জৈব। জৈব। তো এই অজৈব এবং জৈব উপাদানগুলো পড়তে হবে, তাদের গুরুত্ব, তারা কিভাবে স্ট্রাকচারটা ফর্ম করছে এবং গুরুত্ব বা ভূমিকা, সেগুলো পড়তে হবে। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা আছে জৈব উপাদানগুলো, অজৈব তো আছেই গুরুত্ব, তার চেয়েও বেশি হচ্ছে জৈব উপাদান, যেগুলো দেখবি ক্ষুদ্র অণু এবং বৃহৎ অণু আছে, সেগুলো A to Z মোটামুটি পড়তে হবে, বুঝতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে মনে রাখতে হবে, তাই তো? তাহলে অজৈব অণু প্রথমটা হচ্ছে কি? জল। এক নম্বর হচ্ছে জল। জল মানে কি? H2O তো। তাহলে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ। এই যে জল, এদের, আচ্ছা, জল তো হচ্ছে জানিস জীবকোষের সবচেয়ে বড় দ্রাবক, তাই তো? এবং হ্যাঁ, ধাত্র। জীবকোষের যে গুরুত্ব বা ভূমিকা যদি বলি, সেখানে দেখবি মানে জলে জীবকোষের গঠনগত উপাদান হিসাবে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক হচ্ছে গঠনগত উপাদান, গঠনগত উপাদান। আচ্ছা, দু নম্বর কি হবে? দু নম্বর দেখবি কোষীয় বিপাক সংগঠনে, কোষীয় বিপাক সংগঠনেও কোষীয় বিপাক সংগঠনে গুরুত্বপূর্ণ রোল প্লে করে বা ভূমিকা পালন করে। তিন নম্বর কি হবে? শক্তি উৎপাদন। হ্যাঁ, শক্তি উৎপাদন। হ্যাঁ, জল শক্তি করে। দেখ, ওইভাবে এটা তো তৈরি করে, ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের ভূমিকা। আচ্ছা, কোষীয় বিপাক সংগঠন হলো। তিন নম্বর দেখবি এই তোর রেচন বলিস, ব্যাপন বলিস, অভিশোভন বলিস, তারপরে আরো যেটা জনন, বাষ্পমোচন, এই সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? না,
জল, ঠিক তো? তোরা কজন আছিস আজকে? তাহলে জলের ভূমিকা দেখলি। আচ্ছা একটা বলতো, এই যে কোষীয় বিপাক সংগঠন করছে কিভাবে হচ্ছে, কি মনে হয়? কোষে যে বিপাক হচ্ছে, আচ্ছা সেটা যদি না পারিস, উদ্ভিদ দেহে জল কি ভূমিকা পালন করে? সালোক সংশ্লেষে। তো সালোক সংশ্লেষ কি হয়, মানে ইকুয়েশনটা কি সালোক সংশ্লেষে মনে আছে? এদিকে কি উপরে ক্লোরোফিল সৌরশক্তি, ক্লোরোফিল সৌরশক্তি C6H12O6 plus 6O2 plus 6H2। তাহলে দেখ জল একটা ভূমিকা পালন করলো, করে তো? তাহলে এই সমস্ত ভূমিকাগুলো পালন করে। তারপরে যদি বলি যে অজৈব অ্যাসিড, এটা তো গেল জল, তাই তো? অজৈব অ্যাসিড বা ইনঅর্গানিক অ্যাসিড, দুটো এক্সাম্পল বলতো পারবি না? HCl, H3PO4 হবে তো? তাহলে এদের কি ভূমিকা? আচ্ছা দু একটা জিনিস লিখে নে, যেগুলো বলছি একটু লেখ, না হলে অসুবিধা হবে তোদের। আচ্ছা জলের গুরুত্বটা লিখেছিস তো? ঠিক আছে, তাহলে বলে অজৈব অ্যাসিড কাকে বলে? লেখ, অজৈব অ্যাসিড কাকে বলে? অজৈব অ্যাসিড কাকে বলে? লিখবি এক বা একাধিক অজৈব মৌল থেকে প্রাপ্ত অ্যাসিড ব্র্যাকেটে লিখে রাখ, ব্র্যাকেট দে, লেখ যারা জলে দ্রবীভূত হয়ে H+ আয়ন মুক্ত করে। আচ্ছা তোরা রোল নাম্বার জানিস তো সব? যারা জলে দ্রবীভূত হয়ে H+ আয়ন মুক্ত করে, ব্র্যাকেট ক্লোজ, গুলিকে, মানে আগে ছিল প্রাপ্ত অ্যাসিড, তারপর লিখবি গুলিকে, মাঝে ওইটা ছিল ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে, অজৈব অ্যাসিড বলে। এক্সাম্পল দিয়ে রাখ, HCl, H3PO4 এটসেট্রা বা ইত্যাদি। আচ্ছা, যারা এক বা একাধিক অজৈব মৌল থেকে প্রাপ্ত অ্যাসিড, ব্র্যাকেটে যারা জলে দ্রবীভূত হয়ে H+ আয়ন মুক্ত করে, ব্র্যাকেট ক্লোজ, গুলিকে অজৈব অ্যাসিড বলে। ঠিক আছে, মুক্ত করে, অ্যাসিড হলে মুক্ত করতে হবে না H+ আয়ন, হয়েছে? আচ্ছা এবার এক্সাম্পল দিয়ে লিখলি HCl এবং H3PO4, আরো আছে, এই দুটো বললাম। এবার এর গুরুত্বটা লিখে রাখ। 1 নম্বর পয়েন্ট, খাদ্যের সঙ্গে
আগত জীবাণু ধ্বংস করতে, আগত জীবাণু ধ্বংস করতে, আগত জীবাণু ধ্বংস করতে HCl গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। HCl গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট, দেহ তরলে বাফার দ্রবণ তৈরিতে, দেহ তরলে বাফার দ্রবণ তৈরিতে, বাফার দ্রবণ তৈরিতে অজৈব অ্যাসিডগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে অজৈব অ্যাসিড গেল। এরপর আমরা আসবো ক্ষার কাকে বলে। ক্ষার কি, সেটা পিচ্ছিল ধর্ম হয়, লেখা ছিল শুনে রাখ, পিচ্ছিল ধর্ম হয় এবং অজৈব ধাতব অক্সাইড ও হাইড্রোক্সাইড গুলোকেই কিন্তু ক্ষার বলা হয়। একটু ছোট করে লিখে রাখ। জলীয় দ্রবণে পিচ্ছিল ও ক্ষার কাকে বলে বা কি, লেখ। জলীয় দ্রবণে পিচ্ছিল ও স্বাদে কষা অজৈব ধাতব, স্বাদে কষা অজৈব ধাতব অক্সাইড ও হাইড্রোক্সাইড গুলিকে ক্ষার বলে। হাইড্রোক্সাইড গুলিকে ক্ষার বলে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। NaOH কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। হয়েছে? আচ্ছা, এদের এবারে পরে কোশ্চেন লেখ। জীবদেহে ক্ষারের ভূমিকা, জীবদেহে ক্ষারের ভূমিকা। হয়েছে? দেহে অম্ল ক্ষারের ভারসাম্য বজায় রাখে, দেহে অম্ল ক্ষারের ভারসাম্য বজায় রাখে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট লেখ। দেহের বিভিন্ন জৈবনিক বিক্রিয়ার জন্য নির্দিষ্ট পিএইচ মাত্রা নির্ধারণে ক্ষারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে লবণ।
লবণ কি? লবণ হচ্ছে অম্ল ও ক্ষারের প্রশমনে তৈরি হচ্ছে যে অজৈব যৌগ, সেটা হচ্ছে লবণ। তাহলে লিখে রাখ, অ্যাসিড ও ক্ষারের, অ্যাসিড ও ক্ষারের, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায়, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় সৃষ্ট অর্থাৎ তৈরি হচ্ছে প্রশম অজৈব যৌগ। প্রশম অজৈব যৌগ হলো লবণ। প্রশম অজৈব যৌগ হলো লবণ। ঠিক আছে? আচ্ছা, এদের প্রয়োজনীয়তা, লবণের প্রয়োজনীয়তা দেখ। দেখ, এগুলো বিভিন্ন নামে থাকে, প্রয়োজনীয়তা, গুরুত্ব, উপকারিতা। ঠিক আছে? লবণ মানবদেহে, লবণ মানবদেহে জল সাম্য বজায় রাখে। কি রাখে? জল সাম্য বজায় রাখে। ঠিক আছে? জল সাম্য বজায় রাখলো কে? লবণ। আচ্ছা, এরপর কি আছে না, লেখ পরে পয়েন্ট। অস্থি গঠনে কমা দিবি, থাইরয়েড হরমোন সংশ্লেষণে লবণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি করে? দেখবি আয়োডিন বলে, আয়োডিন নামক আয়োডিন যুক্ত কি খেতে বলে? নুন মানে লবণ। কেন খেতে বলে? তাহলে যদি আয়োডিন, লবণে যদি আয়োডিন থাকে তাহলে সেক্ষেত্রে গলগণ্ড হবে না, তাই তো? গলগণ্ড কেন হয়? থাইরক্সিনে কমকরণ, তাই তো? তোরা পড়িস নি ক্লাস 8-এ? না কি রে? সেভেনে ছিল, বাট 8-এ হরমোনটা ভালোভাবে ছিল। আচ্ছা, ঠিক আছে, ওকে। নেক্সট, থার্ড পয়েন্ট লিখ। লবণ আয়ন হিসাবে লিখেছিস? স্নায়বিক উদ্দীপনা কি করে না, পরিবহনে অংশগ্রহণ করে। স্নায়বিক উদ্দীপনা পরিবহন। তোরা ক্লাস 10-এ দেখবি যখন নার্ভাস সিস্টেমটা পড়বি, সেখানে কি আছে? নিউরোট্রান্সমিটার আছে, সাইন্যাপস আছে। একটা নিউরন থেকে আরেকটা নিউরনের শেষে যে মাঝে যে গ্যাপটা, সাইন্যাপস মানে অ্যাকশন আর ডেনড্রন, মানে একটা তোমার ডেনড্রন আর একটা নিচের পার্টটা অ্যাকশন, যে গ্যাপটা, বুঝলো, যে প্রান্তবরস। তো সেটা সাইন্যাপস। এই সাইন্যাপসে কি করে? ওই স্নায়বিক উদ্দীপনাতে সাহায্য করছে। সেখানে কিছু নিউরো হরমোন কাজ করে, বুঝতে পেরেছিস? নিউরোট্রান্সমিটার আছে, এরকম বেশ কিছু জিনিস আছে, পরে পড়বি। আচ্ছা, তাহলে এটা গেল স্নায়বিক উদ্দীপনা পরিবহনে সাহায্য করছে। এরপরে যেটা আসবো, যে অজৈব গ্যাস। লেখো, অজৈব গ্যাস।
অজৈব গ্যাস, অজৈব গ্যাসের এক্সাম্পল কি হবে? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো, তাই তো? তাহলে অজৈব গ্যাসের দুটি উদাহরণ হলো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। লিখে রাখ। হয়েছে? আচ্ছা, এদের গুরুত্বটা কি? অক্সিজেনের গুরুত্ব জানিস তো, শ্বাসক্রিয়ায় সাহায্য করছে। আর কার্বন ডাই অক্সাইডের গুরুত্ব বল বল। তাপমাত্রা বজায় রাখে কে করে? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড যদি না থাকতো কি হতো? কার্বন ডাই অক্সাইড যদি না থাকতো কি হতো? ভেরি গুড, গাছ সালোক সংশ্লেষ করতে পারতো না। একটু আগে যেটা দেখা হলো যে 6CO2 প্লাস 12H2 দিয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে এখনো, তাই তো? তাহলে সেখানে CO2 না থাকলে সালোক সংশ্লেষ হতো না। সালোক সংশ্লেষ তৈরি যদি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা যদি না থাকতো তাহলে আমরা কি অক্সিজেন পেতাম না। তাহলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কার্বন ডাই অক্সাইড, তাই তো? এবার দুটো জিনিস লিখে রাখ, একটা ক্ষুদ্র অণু, একটা বৃহৎ অণু। ক্ষুদ্র জৈব অণু, ক্ষুদ্র জৈব অণু আর বৃহৎ জৈব অণু। ফার্স্টে ক্ষুদ্র জৈব অণু, ড্যাশ দিয়ে একটু লেখ। নিম্ন আণবিক ওজনযুক্ত যে অণুগুলি জীবদেহের নিম্ন আণবিক ওজনযুক্ত যে অণুগুলি জীবদেহের গঠন ও শারীরবৃত্তীয় কাজে অংশ নেয় তাদের ক্ষুদ্র জৈব অণু বলে। সহজভাবে বললে এদের আণবিক ওজনটা ক্ষুদ্র হবে, স্মল হবে। যখন বৃহৎ জৈব অণু হবে সেখানে আণবিক ওজনটা অনেক বেশি পরিমাণে থাকবে। এক্সাম্পল কি লিখবি? অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, লিখে রাখ। অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি। একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার বলতে পারবি কেউ? পারবি? অ্যামাইনো অ্যাসিড কি? হ্যাঁ, প্রোটিনের গঠনগত একক, তাই তো? একটা অ্যামাইনো গ্রুপ, একটা কার্বক্সিল গ্রুপ, আর একটা হাইড্রোজেন থাকছে, আর একটা এইটাই তুমি যে যা বসাতে পারবে সেই অনুযায়ী চেঞ্জ হয়। আর এখানে অনেক অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। তো এই যে অ্যামাইনো অ্যাসিড এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো কি বন্ধনী দ্বারা যুক্ত? পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড হচ্ছে কিভাবে হয় জানিস তো? কিভাবে হয়?
দুটো আচ্ছা, সরল প্রোটিন গুলো কি হয়? সরল প্রোটিন কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়, তাই তো? সংযুক্ত অপ্রোটিন অংশ থাকে, তাই তো? সব ঘাড় নেড়ে দিচ্ছিস। এইখান থেকে এই অংশে এই জিনিসটা কি হবে জানিস তো? এইখান থেকে একটা ব্যাপার হয়, কিরকম হয় সেইটাই আমি আলাদাভাবে দেখাচ্ছি। এইখানটায় ভালো করে বুঝবি। আর NH2 আমি এরকম ভাবে লিখলাম বোঝার জন্য। এটা চলে যায়, তাহলে কি হয়? CO ওদিকে NH থাকে, CH আর CH, একটা বন্ড দেখালাম। এই যে বন্ড, এটা হচ্ছে পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড এইভাবে যুক্ত। এই জায়গাটাকে দেখালাম, ভেঙে দেখালাম। তাহলে এটা কি হবে? প্লাস এখনো H2 তৈরি হয়ে যাবে যদি একটা হয়। এখানে OH H2O, তাই তো? তাহলে CONH, এটা হচ্ছে পেপটাইড বন্ড। কোথায় দেখতে পাওয়া যায়? অ্যামাইনো অ্যাসিড যখন সংযুক্ত হচ্ছে যে প্রোটিন তৈরি করছে, তাই তো? আচ্ছা, তাহলে পেপটাইড বন্ধনী দেখা গেল প্রোটিনে। কার্বোহাইড্রেট কি বন্ধনী দেখা যায়? গ্লাইকোসাইডিক। গ্লাইকোসাইডিক কোথায় দেখতে পাওয়া যায়? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট এই বন্ধনটা দেখতে পাওয়া যায়। এবার দেখ এখানে একটু লিখে রাখবি, ওই বৃহৎ জৈব অণুটা লিখিসনি তো? ওটা লিখে রাখ। উচ্চ আণবিক ওজন যুক্ত যে অণুগুলি একাধিক ক্ষুদ্র জৈব অণুর সমন্বয়ে গঠিত হয় এবং জীবদেহের লাস্ট পেজ শুনতে পাচ্ছিস তো? এবং জীবদেহে গঠন ও শারীরবৃত্তীয় কাজে অংশ নেয় এবং জীবদেহের গঠন ও শারীরবৃত্তীয় কাজে অংশ নেয় তাকে বৃহৎ জৈব অণু বলে। কি এক্সাম্পল হবে? ফ্যাট, প্রোটিন এটসেট্রা। ফ্যাট, প্রোটিন, এই চ্যাপ্টারটা জীবন সংগঠনের যে স্তর, মন দিয়ে একটু পড়বি। এইখানটা যদি বুঝতে পারিস পরবর্তী ক্ষেত্রে অনেক কাজে লাগবে। কারণ এখানে একটু পরে বলছিল নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইড কি, নিউক্লিও অ্যাসিড আছে, ডিএনএ, আরএনএ, এগুলো জানতে হবে পুরো নাম, তাদের কি কাজ, তাদের স্ট্রাকচার কিরকম, বুঝতে পেরেছিস? নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড কেউ পার্থক্য বলতে পারবি? বা কাকে বলে, পড়েছিস তো?
নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড। আচ্ছা আমি এটা জাস্ট একটু বলি। নিউক্লিওটাইড তিনটে জিনিস থাকে। নাইট্রোজেনাস বেস অর্থাৎ নাইট্রোজেন গঠিত ক্ষার, সেটা পিউরিন হোক বা পিরিমিডিন হোক। আর থাকে সুগার, আর থাকে কার্বাইডের না, ভুলভাল বলেছি। আর থাকে ফসফেট গ্রুপ। যখন ফসফেট গ্রুপটা থাকে না, অর্থাৎ সুগার আর নাইট্রোজেন বেস থাকে কেবল, দ্যাট ইজ নিউক্লিওসাইড। যখন ফসফেট গ্রুপটা অ্যাড হচ্ছে তখন সেটা হয়ে যায় নিউক্লিওটাইড। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আর তোদের এগুলো পরে আমি লিখিয়ে দেবো, ঠিক আছে, আজকে তো আর হবে না। তোদের যে নিউক্লিক অ্যাসিড পড়তে হবে, ডিএনএ এবং আরএনএ। ডিএনএ জানিস পুরো নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। এদের ডিএনএ দ্বিতন্ত্রী হয়, ডাবল হেলিক্স, তাই তো? এবং এই ডিএনএ কিছু ভাগ আছে, এ ডিএনএ, বি ডিএনএ এবং জেড ডিএনএ, জেড, এ বি এবং জেড। তেমনি আরএনএ জেনেটিক আর নন জেনেটিক, এই ভাগগুলো আমি পরের দিন বলবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।